আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকিউ একাডেমি বিডি। ম্যানুয়াল টেস্টিং টিউটোরিয়াল সিরিজের চতুর্থ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। তো আজকে আমরা এই টপিকটা নিয়েই কথা বলবো তোমাদের সাথে। সো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিবা। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এসটিএলসি বা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল অ্যাকচুয়ালি ইটস আ স্ট্রাকচার্ড টেস্টিং প্রসেস followed by the QA team to ensure software quality. তো বেসিক্যালি হচ্ছে যারা সফটওয়্যার টেস্টার বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যারা কর্মরত আছে তারাই মূলত এই এসটিএলসির যে স্ট্রাকচার্ড যে টেস্টিং প্রসেসগুলো আছে সেগুলো ফলো করে থাকে ফর দ্য বেটারমেন্ট অফ সফটওয়্যার কোয়ালিটি। অর্থাৎ একটা ভালো কোয়ালিটিফুল সফটওয়্যার তৈরি করার জন্য কিন্তু কিউএ টিম মূলত এই সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের যে টেস্টিং প্রসেসগুলো আছে সেগুলো ইউজ করে থাকে। অ্যাকচুয়ালি ইট ইজ স্টেপ বাই স্টেপ টেস্টিং অ্যাক্টিভিটিস পারফর্মড ডিউরিং দ্য সফটওয়্যার টেস্টিং ফেজ। যদি আমরা বলি যে এটার তাহলে মেইন গোল কি, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের মেইন গোল কি, তো চলো আমরা সেটাও জেনে নিই। দ্য মেইন গোল অফ এসটিএলসি ইজ টু আইডেন্টিফাই ডিফেক্টস, ভেরিফাই রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেলিভার এ স্টেবল অ্যান্ড রিলায়েবল সফটওয়্যার প্রোডাক্ট টু ইউজার্স। সো আমরা যেটা বুঝলাম যে এটার মেইন গোল হচ্ছে কি, যে সিস্টেমে যদি কোনো ডিফেক্ট থাকে বা ইস্যু থাকে তাহলে সেটাকে ফাইন্ড আউট করা, দেন এই যে আমার যে ক্লায়েন্টের যে একটা রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী সফটওয়্যারটা কাজ করতেছে কিনা সেটা কিন্তু ভেরিফাই করা হয় টেস্টিংয়ের মাধ্যমে। এবং সবশেষে যেটা করা হয় যে একটা আমার যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে একটা স্টেবল এবং রিলায়েবল সফটওয়্যারটা দেওয়া, যাতে করে তারা বা যারা এন্ড ইউজার থাকবে তারা যেন এই সিস্টেমটা স্মুথলি এবং সহজে ইউজ করতে পারে। সো এটাই মূলত টেস্টিংয়ের কি গোল। তো আমরা এবার দেখি যে আমরা একটু আগেই বললাম যে স্টেপ বাই স্টেপ প্রসেস। সো চলো আমরা হচ্ছে এখন ধাপগুলো দেখি। প্রথমত যেটা যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ টেস্টিং লাইফ সাইকেল। ইন দিস ফেজ দ্য কিউএ টিম স্টাডিজ দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটাকে আমরা এসআরএস বলি সংক্ষেপে, অ্যান্ড আইডেন্টিফাইজ হোয়াট নিডস টু বি টেস্টেড। সো আমরা যদি একটু অ্যাক্টিভিটিসগুলো দেখি তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই ধাপটাতে মূলত কী করা হয়। প্রথমত হচ্ছে কিউএ টিমে যারা থাকে তারা আন্ডারস্ট্যান্ড বিজনেস রিকোয়ারমেন্টস। প্রথমত তারা এই বিজনেসের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো ভালো মতো বোঝার চেষ্টা করে। দেন কোন রিকোয়ারমেন্টসগুলো আমাদের জন্য টেস্টেবল হবে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়, এবং সেখানে যদি কোনো রিকোয়ারমেন্ট মিসিং থাকে বা হচ্ছে আনক্লিয়ার থাকে তখন সেটাকে ক্ল্যারিফাই করা হয়, ক্ল্যারিফাই মিসিং অর আনক্লিয়ার রিকোয়ারমেন্টস। দেন ডিটারমাইন টেস্টিং টাইপস, কী ধরনের টেস্টিং টাইপ ব্যবহার করা হবে সেইগুলো কিন্তু নিয়ে এই ধাপটাতে কাজ করা হয়। সো আমরা সেকেন্ডলি যদি দেখি দেন আসে আমাদের টেস্ট প্ল্যানিং ফেজ। এই ফেজটাতে কি হয়, দ্য কিউএ লিড প্রিপেয়ার্স দ্য টেস্টিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ডকুমেন্ট। এইখানে যে কিউএ টিমের যিনি লিড থাকবেন তিনি কি করবেন, একটা টেস্টিংয়ের যে একটা স্ট্র্যাটেজি এবং যে প্ল্যান সে করবে তার একটা ডকুমেন্টেশন তৈরি করে ফেলে। অ্যাক্টিভিটিসগুলো দেখলে আমরা আরও বেশি ক্লিয়ার হব। ডিফাইন টেস্টিং স্কোপ, তাহলে অ্যাক্টিভিটিস এই টেস্ট প্ল্যানিংয়ের যে অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড সেগুলো হচ্ছে প্রথমত যে ডিফাইন করা হয় যে আমার এই সিস্টেমের স্কোপ কী কী, কোন কোন জায়গায় হচ্ছে আমি টেস্ট করব বা উদ্দেশ্য কী সেগুলো কিন্তু ডিফাইন করা হয়। দেন সিলেক্ট টেস্টিং টুলস, এখন টেস্টিংয়ের জন্য কী কী ধরনের টুল ইউজ করা লাগতে পারে সেই টুলগুলো কিন্তু সিলেক্ট করে রাখা হয় এই প্ল্যানিং ফেজটাতেই। দেন হচ্ছে টাইম এবং টেস্টিং ইফোর্ট, অর্থাৎ একটা কিন্তু এস্টিমেটেড টাইম ধরে রাখা হয় যে কতদিন লাগতে পারে এই সিস্টেমটা টেস্ট করার জন্য, সেরকম একটা এস্টিমেটিং টাইমটাও ডিফাইন করে নেওয়া হয় এই প্ল্যানিং স্টেজে। সো দেন অ্যাসাইন রিসোর্সেস, কী কী রিসোর্স লাগবে এটার জন্য সেগুলো অ্যাসাইন করা হয়। দেন এখানে কি কি রিস্ক আসতে পারে সেগুলোও কিন্তু আইডেন্টিফাই করে রাখা হয়। সো তাহলে আমরা প্ল্যানিং ফেজটা মোটামুটি বুঝতে পারলাম। এরপর দেখো যে টেস্ট কেস ডেভেলপমেন্ট।
This is actually very important part of testing life cycle because without test case আমরা কিন্তু কোনো সিস্টেম টেস্ট করতে পারবো না। তাহলে আগে চলো যে আমরা আসলে বুঝে নিই যে টেস্ট কেস জিনিসটা কি। So a test case is a set of conditions, inputs, and expected results used to verify whether a software feature is working correctly or not. দেখো বলা হচ্ছে যে টেস্ট কেস হচ্ছে একটা শর্তের সেট অথবা ইনপুটের সেট অথবা একটা এক্সপেক্টেড রেজাল্ট যার মাধ্যমে আসলে ভেরিফাই করা হয় যে আমার যে সফটওয়্যারে যে ফিচারগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সো আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝাই তাহলে আমি একটা এক্সাম্পল দিতে পারি। সে সিম্পল আমরা ধরো যে একটা লগ ইন পেজের কথা বললাম যেখানে হচ্ছে ইউজার নেম এবং ভ্যালিড ক্রিডেন্সিয়ালস অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে আমি সেই সিস্টেমে লগ ইন করতে পারবো। সো টেস্ট কেস হচ্ছে কি এই যে তুমি যে ভ্যালিড পাসওয়ার্ড এবং ইউজার নেমটা ইউজ করে তুমি যে লগ ইন করতে পারতেছো এইটাই হচ্ছে কি তোমার একটা টেস্ট কেস, যে ভেরিফাই করতেছো যে ভ্যালিড ক্রিডেন্সিয়াল ইউজ করে তুমি সিস্টেমে লগ ইন করতে পারতেছো কিনা। এখন তুমি চাইলে অ্যাজ এ টেস্টার আমাদেরকে অবশ্যই হ্যাপি টেস্টিং এর পাশাপাশি নেগেটিভ টেস্টিংও করতে হবে। ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল ইউজ করো, করে দেখো তুমি সিস্টেমে লগ ইন করতে পারতেছো কিনা। তাহলে আমরা ভেরিফাই করতেছি যে এবার আমরা ইনভ্যালিড দেব, দিয়ে দেখি সিস্টেমে লগ ইন করতে পারি কিনা। এই যে এইটাও হলো একটা কি তোমার টেস্ট কেস। আশা করি বুঝতে পেরেছো যে টেস্ট কেস জিনিসটা কি। সো এই ফেজটাতে কি করা হয়, টেস্টাররা মূলত টেস্ট কেস ক্রিয়েট করে এবং টেস্ট কেস এক্সিকিউট করার জন্য কিছু টেস্ট ডেটার প্রয়োজন হতে পারে। যেমন দেখো টেস্ট ডেটা কি এটাও একটু ক্লিয়ার করে দিই। এই যে তুমি ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতেছো এটা হচ্ছে তোমার টেস্ট ডেটা। আর এগুলো ইউজ করে তুমি যে ভেরিফাই করতেছো লগ ইন করতে পারতেছো কিনা এই পুরো প্রসেসটা হচ্ছে একটা টেস্ট কেস। সো তাহলে আমরা আরো একটু ডিপলি জানি যে টেস্ট কেসে মূলত কি কি থাকে। হ্যাঁ, টেস্ট কেসে মূলত হচ্ছে টেস্ট কেস আইডি। আমরা একটু দেখি যে টেস্ট কেজের মধ্যে মূলত কি কি থাকে। টেস্ট কেস আইডি থাকে, টেস্টের স্টেপস থাকে, এক্সপেক্টেড রেজাল্ট অর্থাৎ ওই টেস্ট কেসটা অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি ইউজারের এক্সপেকটেশন কি হবে, যেমন ভ্যালিড পাসওয়ার্ড বা ক্রিডেন্সিয়ালস ইউজ করে সে সিস্টেমে লগ ইন করতে পারবে, এটা হচ্ছে কি ইউজারের এক্সপেকটেশন। সো এক্সপেক্টেড রেজাল্ট বলতে আমরা এটাই বুঝবো। অ্যাকচুয়াল রেজাল্ট কি, এখন সে ধরো যে সামহাও ভ্যালিড ক্রিডেন্সিয়াল দেওয়ার পরেও সিস্টেমে লগ ইন করতে পারতেছে না, তাহলে এটা হবে কি তার অ্যাকচুয়াল রেজাল্ট এবং স্ট্যাটাস থাকবে। এইগুলো নিয়ে পরবর্তীতে আমার আলাদা একটা হচ্ছে টিউটোরিয়ালই আসবে যেখানে আমি বিস্তারিতভাবে টেস্ট কেজের উপরই শুধু একটা ভিডিও তৈরি করব। সো চলো আমরা বেশি একটা টাইম নিব না, আমরা 4 নম্বর স্টেজটা একটু দেখি বা ফেজটা দেখি। এখানে বলা হয়েছে টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ। সো অবশ্যই টেস্টিংয়ের জন্য প্রপার টেস্টিংয়ের জন্য কিন্তু একটা এনভায়রনমেন্টের প্রয়োজন আছে। যেমন টেস্ট সার্ভার কনফিগার করা আছে কিনা, দেন সেখানে যে আমি সফটওয়্যারটা টেস্ট করব সেটা বিল্ড দেওয়া আছে কিনা টেস্ট সার্ভারের জন্য, কি ধরনের ব্রাউজার ইউজ করব, ডেটাবেস ঠিকঠাক মতো আছে কিনা। আর এছাড়া টেস্টিংয়ের জন্য কিন্তু কি হতে পারে আমার ডিভাইসের প্রয়োজন হতে পারে, সেই ডিভাইসটা আছে কিনা। সো এইগুলো কিন্তু আমাদের টেস্ট এনভায়রনমেন্ট ফেজে এনশিওর করা হয়। সো আমরা যদি 5 নম্বর স্টেপটা দেখি, এটা বলা হচ্ছে যে টেস্ট এক্সিকিউশন। এই যে আমরা যে টেস্ট কেসগুলো লিখে রেখেছি সেটা আমাদের কত নম্বর, 3 নম্বর স্টেপে ছিল যে টেস্ট কেস ডেভেলপমেন্ট। ওই যে আমার টেস্ট কেসগুলো যে ডেভেলপ করা আছে এইবার আমি কি করব, প্রত্যেকটা কেস ধরে ধরে টেস্ট করব, অর্থাৎ এই কেসগুলোকে এক্সিকিউট করব। করার ফলে যদি টেস্ট কেস কি হয় ঠিকঠাক মতো কাজ করে, টেস্ট কেস অনুযায়ী যদি আমার সিস্টেম যদি প্রপার বিহেভিয়ার করে তখন সেই টেস্ট কেসটা কি হবে পাস হবে। যদি রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ না করে তখন সেটা ফেল হবে, অথবা সেই টেস্ট কেসটা অ্যাপ্লাই করতে পারতেছি না সিস্টেমে তখন সেটা কিসের আন্ডারে পড়বে, ব্লকের আন্ডারে পড়বে। সো এবার যদি একটু বলি যে ডিফেক্ট রিপোর্টিং অ্যান্ড ট্র্যাকিং। হ্যাঁ, ডিফেক্ট এই যে আমরা যে ইস্যুগুলো পাবো টেস্ট কেস অ্যাপ্লাই করার পরে আমরা দেখব যেগুলো ফেইল আসে
সেই জিনিসগুলাকে মূলত কি করা হয়, একটা রিপোর্ট আকারে লেখা হয়। সো এবং এইগুলাকে আমরা কি হিসাবে রিপোর্ট করব, এগুলাকে একটা বাগ বা ডিফেক্ট হিসাবে কিন্তু এগুলাকে রেকর্ড করব বা রিপোর্ট আকারে রাখবো, এবং এই যে রিপোর্টগুলা এটা কিন্তু ডেভেলপারের সাথে শেয়ার করা হবে এবং তাকে অ্যাসাইন করা হবে সেই বাগগুলো রিজলভ করে দেওয়ার জন্য। সো রিপোর্টে সাধারণত বাগটা যে আমরা পোস্ট করি বা রিপোর্ট আকারে যে আমরা লিখব, তাই না, সেইখানে বাগের কি থাকবে, সেই বাগের আইডি থাকবে, ইস্যুটা কি নিয়ে সে সামারি থাকবে, দেন হচ্ছে কিভাবে আসলে আহ, বাগটাকে প্রডিউস করা হয়েছে, কোন 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 লজিক ইউজ করে বা কোন কেসে আমরা এই বাগটা পেয়েছি সেটার একটা স্টেপ থাকবে, দেন সেভিরিটি অ্যান্ড প্রায়োরিটি থাকবে, স্ক্রিনশট থাকবে। সো সেভিরিটি জিনিসটা কি, যে ওই বাগের ইম্প্যাক্ট কতটুকু হতে পারে সেটা হচ্ছে আমাদের সেভিরিটি, আর প্রায়োরিটি হচ্ছে যে কত দ্রুত বাগটাকে সলভ করা উচিত, সেটা হচ্ছে ওই বাগের প্রায়োরিটি। দেন আমাদের হচ্ছে সেখানে রিপোর্টে আরও ইনক্লুড করা হয়, স্ক্রিনশট অ্যাড করা হয়, যে আহ, হ্যাঁ ইস্যুটা যে আছে তাহলে কিভাবে আসলো, কোথায় আসলো, সেটা আমরা কি করে দিই, সিস্টেম থেকে স্ক্রিনশট নিয়ে সেখানে মার্ক করে দিই। সো এরপর হচ্ছে কি রিটেস্টিং অ্যান্ড রিগ্রেশন টেস্টিং। Retesting and regression testing after the developer fixes the bug, QA performs retesting and regression testing. সো এই যে বাগগুলো যখন আমরা ডেভেলপারকে আমরা অ্যাসাইন করে দিই তখন কিন্তু ডেভেলপাররা ওইটা নিয়ে কাজ করে, করার পরে তারা আবার একটা রিলিজ দেয়, তখন কিউএরা যে টেস্ট করে সেটাকে কি বলা হয়, রিটেস্ট। সো রিটেস্ট এবং রিগ্রেশন একটু ডিফারেন্স আছে, আমরা সেটা একটু দেখি। যে রিটেস্ট জিনিসটা কি, টেস্টিং দ্য স্পেসিফিক ফিক্সড বাগ। ধরো যে তুমি দুইটা বাগ কি করেছো, ডেভেলপারকে অ্যাসাইন করেছো যে এই দুইটা ইস্যু আছে, সো স্পেসিফিকভাবে ওই দুইটা ইস্যু যখন সলভ হয়ে আসবে, রিজলভ হয়ে আসবে, তখন ওই দুইটা যখন আমরা টেস্ট করব তখন সেটাকে আমরা রিটেস্ট বলবো। আর রিগ্রেশন কি, চেকিং ওয়েদার দ্য নিউ ফিক্স বাগ অ্যাফেক্টেড আদার এক্সিস্টিং ফিচার্স। দেখবা যে সিস্টেমে কিন্তু অনেক ফিচার থাকে যেগুলা একটা মডিউলের সাথে বা একটা ফিচারের সাথে আরেকটা ফিচার কি থাকে, ইন্টিগ্রেটেড থাকে। তখন দেখা যায় যে একটা জায়গায় প্রবলেম হওয়ার কারণে তার সাথে যে ইন্টিগ্রেটেড যে আরও ফিচার বা মডিউল ইনক্লুড ছিল সেগুলোতেও কি হতে পারে, প্রবলেম হইতে পারে, ইস্যু হইতে পারে, তখন কিন্তু ওইগুলো কি করা হয়, চেক করা হয়। সো এইটাকে আমরা বলতেছি রিগ্রেশন টেস্টিং। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে 8 নম্বর যে ফেজটা বা স্টেপটা সেটা হচ্ছে টেস্ট ক্লোজার। যে আফটার অল টেস্টিং অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড, উপরের যে 7টা ফেজ সেটা কমপ্লিট হওয়ার পরে একটা ফাইনাল টেস্টিং রিপোর্ট লেখা হয়, যেখানে অ্যাকচুয়ালি কতগুলা টোটাল টেস্ট কেস ফেল হয়েছে, কতগুলা পাস হয়েছে এবং কতগুলা ক্রিটিক্যাল বাগ পাওয়া গেছে, সেগুলো কি একটা সামারি আকারে কি করা হয়, লিখে রাখা হয়। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যেমন দেখো কি করা হয়, এই যে ধরো যে টোটাল 100টা টেস্ট কেস এক্সিকিউট করা হয়েছে, এর মধ্যে 95টা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, মানে 95টা। আর ফেল হচ্ছে কয়টা, 5টা, অর্থাৎ এই 5টা টেস্ট কেসের জন্য সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না এবং এখানে কোনো ক্রিটিক্যাল বাগ পাওয়া যায় না, সো এটা হচ্ছে 0। যদি কোনো পাওয়া যাইতো তাহলে সেই সংখ্যাটাও আমরা লিখে রাখতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে।